হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু 2 ও 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবার 2027 মাধ্যমিক পরীক্ষার্থী, তারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেকটা কাজে আসবে। দেখো, প্রথম 2 নম্বরের যে প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্য বলতে কী বোঝায়? ব্রিটিশ শাসনকার্যে ভারতের যে সমস্ত অঞ্চল সরাসরি ব্রিটিশদের অধীনে না থেকে স্থানীয় রাজবংশের দ্বারা শাসিত হতো এবং যারা ব্রিটিশদের পরমাধিকার বা সার্বভৌমত্ব স্বীকার করে আভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ভোগ করত, তাদের দেশীয় রাজ্য বলা হতো। 1947 সালে ভারতের স্বাধীনতার প্রাক্কালে প্রায় 562টি দেশীয় রাজ্য ছিল, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড় ইত্যাদি। দেখো, প্রশ্নের উত্তরগুলো অত্যন্ত টু দ্য পয়েন্টে লেখা। তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো একদম 2-3টি বাক্যে লিখতে হবে, টু দ্য পয়েন্টে, একদম বেশি লিখতে হবে না, এবং 4 নম্বরেরগুলো 5-6টি বাক্যে লিখতে হবে। দেখো, পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন কি, বা ভারতভুক্তির দলিল? দেখো, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা ভারতভুক্তির দলিল হলো একটি আইনি দস্তাবেজ, যার খসড়া তৈরি করেছিলেন ভারতের স্বরাষ্ট্র সচিব ভিপি মেনন। এই দলিলের মূল উদ্দেশ্য ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের পর দেশীয় রাজ্যগুলিকে ভারতের সার্বভৌমত্ব অধীনে নিয়ে আসা। এই দলিলে স্বাক্ষর করে দেশীয় রাজ্যগুলি তাদের প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং যোগাযোগ ব্যবস্থার নিয়ন্ত্রণ ভারত সরকারের হাতে তুলে দেয়। দেখো, সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন ভারতের লৌহ মানব বলা হয়? 1947 সালে ভারতের স্বাধীনতার পর 562টি স্বাধীনচেতা ও বিচ্ছিন্ন দেশীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল অত্যন্ত দৃঢ়তা ও দূরদর্শিতা ও কঠোর নীতি প্রয়োগ করে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে এই রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করেন এবং ভারতের অখণ্ডতা রক্ষা করেন। তাই এই আপোষহীন দৃঢ় মানসিকতার জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয়। অপারেশন পোলো কি? দেখো, স্বাধীনতার পর হায়দ্রাবাদের নিজাম উসমান আলী খান ভারতে যোগ না দিয়ে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন এবং তার মদতপুষ্ট রাজাকার বাহিনী সাধারণ মানুষের ওপর অত্যাচার শুরু করে। এই পরিস্থিতিতে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য এবং শান্তি শৃঙ্খলা ফেরাতে 1948 সালের 13ই সেপ্টেম্বর ভারত সরকার যে সামরিক অভিযান চালায় তার কোড নাম ছিল অপারেশন পোলো। এই অভিযানের ফলে 17 সেপ্টেম্বর নিজাম আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং হায়দ্রাবাদ ভারতের অংশ হয়। 1950 সালের নেহেরু লিয়াকত চুক্তির বা দিল্লি চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? দেশভাগের পর ভারত ও পাকিস্তানের, বিশেষত পূর্ব পাকিস্তান ও পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং ব্যাপক দাঙ্গা ও উদ্বাস্তুর সমস্যা দেখা দেয়। এই সংকট নিরসনের জন্য 1950 সালের এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল উভয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্বাস্তুদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং জোরপূর্বক ধর্মান্তকরণ বন্ধ করা। দেখো, পরের প্রশ্ন, দেশভাগের পর উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে দণ্ডকারণ্য পরিকল্পনা কী ছিল? দেশভাগের পর পূর্ব পাকিস্তান, যেমন বর্তমানে বাংলাদেশ, থেকে লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে এলে তীব্র পুনর্বাসন সংকট দেখা দেয়। এই উদ্বাস্তুদের স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়ার জন্য ভারত সরকার 1958 সালে উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের সীমানা সংলগ্ন একটি বিস্তীর্ণ অনুন্নত বনাঞ্চল নিয়ে দণ্ডকারণ্য উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেন। সেখানে জমি পুনরুদ্ধার করে উদ্বাস্তুদের কৃষিকাজ ও বসবাসের ব্যবস্থা করা হয়। এখানে বলে রাখি, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে এবং ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলির অধ্যায় ভিত্তিক 1, 2, 4 এবং 8 নম্বরের প্রশ্ন আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরের প্রশ্ন, 1948 সালের জেভিপি কমিটি কেন গঠিত হয়েছিল? 1948 সালের ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে ভারত জুড়ে তীব্র আন্দোলন শুরু হলে ধর কমিশন এর রিপোর্টের পর কংগ্রেস জয়পুর অধিবেশনে এই কমিটি গঠন করে। এই কমিটির নাম 3 প্রধান সদস্যের নামের প্রথম অক্ষর দিয়ে হয়েছিল, যেমন জওহরলাল নেহরু,
বল্লভভাই প্যাটেল এবং পট্টবী সীতারামাইয়া। এই কমিটির কাজ ছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবিটি খতিয়ে দেখা, এবং কমিটি রিপোর্টে জানায় যে তৎকালীন পরিস্থিতিতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করলে দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতি বিঘ্নিত হতে পারে। পট্টি শ্রীরামুলু কে ছিলেন, তিনি কেন স্মরণীয়? দেখো, পট্টি শ্রীরামুলু ছিলেন অন্ধ্রপ্রদেশের একজন প্রখ্যাত গান্ধীবাদী নেতা। মাদ্রাজ প্রদেশের তেলুগুভাষী অঞ্চলগুলিকে নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশের রাজ্য গঠনের দাবিতে তিনি 1952 সালের আমরণ অনশন শুরু করেন। টানা 56 দিন অনশন করার পর 1952 সালের 15 ডিসেম্বর তার মৃত্যু হয়। তার এই আত্মত্যাগের ফলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং বাধ্য হয়ে ভারত সরকার 1953 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশ গঠন করেন। 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? দেখো, পট্টবী শ্রীরামুলুর মৃত্যুর পর ভারতের বিভিন্ন প্রান্তে ভাষার ভিত্তিতে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন জোরালো হয়ে ওঠে। এই ভাষাগত অসন্তোষ দূর করতে এবং ভারতের রাজ্যগুলির সীমানা নতুন করে নির্ধারণের জন্য বৈজ্ঞানিক উপায় খোঁজার জন্য 1953 সালে ভারত সরকার ফজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। এই কমিশনের অন্য দুই সদস্য ছিলেন KM পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জরু। ভারতের ইতিহাসে 1956 সালের গুরুত্ব কী? ভারতের প্রশাসনিক ইতিহাসে 1956 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছর রাজ্য পুনর্গঠন আইন বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হয়, যার ফলে ভারতে পুরনো সীমানা বিলুপ্ত করে ভাষার ভিত্তিতে সমগ্র দেশকে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এই বছর এই মানভূম পুরুলিয়া ভাষা আন্দোলনে সাফল্যের জেরে বিহারের বাংলাভাষী পুরুলিয়া জেলাটি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। দেখো, এই অধ্যায় থেকে 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন এবার নিয়ে আলোচনা করব। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। দেখো, 1947 সালে ভারতের স্বাধীনতার সময় 562টি ছোট বড় দেশীয় রাজ্য ছিল। ভারতের অখণ্ডতা রক্ষায় এগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি ছিল। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এই গুরুদায়িত্ব সফলভাবে পালন করেন। কূটনৈতিক দূরদর্শিতা প্যাটেল স্কিম। পয়েন্টটা দেখো, সর্দার প্যাটেল দেশীয় রাজ্যগুলির রাজন্যবর্গকে বোঝান যে ভারতের সঙ্গে যুক্ত হওয়াই তাদের ভবিষ্যৎ মঙ্গলের কারণ। তিনি রাজাদের বিশেষ ভাতা বা প্রিভি পাস এবং কিছু সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে ভারতভুক্তির দলিলে বা ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশনের স্বাক্ষর করতে বাধ্য করেন। ভিপি মেননের সহযোগিতা। স্বরাষ্ট্র সচিব ভিপি মেননকে সঙ্গে নিয়ে প্যাটেল অত্যন্ত দক্ষতার সাথে অধিকাংশ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে সক্ষম হন। কঠোর নীতি ও সামরিক পদক্ষেপ। জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদ এই 3টি রাজ্য সহজে ভারতের যোগ দিতে চায়নি। প্যাটেল জুনাগড়ে গণভোটের আয়োজন করেন এবং হায়দ্রাবাদের নিজামের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে 1948 সালে অপারেশন পোলো নামক সামরিক অভিযান চালিয়ে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করেন। উপসংহার: সর্দার প্যাটেল এই দৃঢ়তা আপসহীন নীতির কারণেই অত্যন্ত কম সময়ে ভারতের মানচিত্র একতাবদ্ধ হয়েছিল। এই কারণেই তাকে ভারতের লৌহমানব বা ভারতের বিসমার্ক বলা হয়। দেখো, পরের প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। স্বাধীনতার সময় ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। ভৌগোলিকভাবে ভারতের পেটের মধ্যে অবস্থিত এই রাজ্যের ভারতভুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজামের স্বাধীন থাকার জেদ। হায়দ্রাবাদের জনসংখ্যা অধিকাংশই হিন্দু হলেও শাসক নিজাম উসমান আলী খান ছিলেন মুসলিম। তিনি ভারতে যোগ না দিয়ে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন এবং পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়াতে থাকেন। রাজাকার বাহিনীর অত্যাচার। নিজামের মদতপুষ্ট কাসেম রিজভির নেতৃত্বে রাজাকার নামক এক উগ্র আধা সামরিক বাহিনী হায়দ্রাবাদের সাধারণ হিন্দু ও শান্তিকামী মানুষের ওপর তীব্র অত্যাচার শুরু করে। এর ফলে সেখানে এক চরম অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। সামরিক পদক্ষেপ অপারেশন পোলো। এই বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধ করতে এবং ভারতের নিরাপত্তা বজায় রাখতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল সামরিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। 1948 সালের 13 সেপ্টেম্বর ভারতীয় সেনা হায়দ্রাবাদে প্রবেশ করে, যা অপারেশন পোলো নামে পরিচিত।
দেখো, আত্মসমর্পণ। ভারতীয় সেনাবাহিনী তীব্র আক্রমণের মুখে পড়ে নিজামের বাহিনী মাত্র 4 দিনের মাথায় অর্থাৎ 17 সেপ্টেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়। উপসংহার: অবশেষে 1948 সালের সেপ্টেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় এবং 1950 সালে এটি ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। দেখো, পরের প্রশ্ন যেটা 4 নম্বরের, তোমাদেরকে আরেকবার বলে রাখি যে তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2007 সালের জন্য। জুনাগড় রাজ্যটি ছিল গুজরাটের কাথিয়াবাড় অঞ্চলের একটি ছোট দেশীয় রাজ্য। 1947 সালের স্বাধীনতার সময় এই রাজ্যটি ভারতভুক্তি নিয়ে এক তীব্র সংকট তৈরি হয়েছিল। নবাবের সিদ্ধান্ত: জুনাগড়ের জনসংখ্যার প্রায় 80%-রও বেশি ছিল হিন্দু, কিন্তু সেখানকার নবাব মহাবত খান ছিলেন মুসলিম। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পর নবাব পাকিস্তানের সাথে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন, যা পাকিস্তান সরকার লুফিয়ে নেয়। জনগণের বিদ্রোহ: নবাবের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুনাগড়ের সাধারণ মানুষ তীব্র আন্দোলন শুরু করে এবং পরিস্থিতি বেগতিক দেখে নবাব তার পরিবার ও রাজকোষের অর্থ নিয়ে পাকিস্তানে পালিয়ে যায়। আরজি মহকুমা গঠন: জুনাগড়ের সাধারণ মানুষ এবং বোম্বাইয়ের নেতারা মিলে সেখানে একটি সমান্তরাল অস্থায়ী সরকার গঠন করেন, যার নাম ছিল আরজি হুকুমত। এই সরকার জুনাগড়কে ভারত অন্তর্ভুক্ত করার জন্য ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন জানায়। ভারত সরকারের হস্তক্ষেপ ও গণভোট: জনগণের আবেদনে সাড়া দিয়ে ভারতীয় সেনা জুনাগড়ে প্রবেশ করে শান্তি ফিরিয়ে আনে। 1948 সালের ফেব্রুয়ারি মাসে ভারত সরকার জুনাগড়ে একটি গণভোট এর আয়োজন করে। এই গণভোটে 99%-রও বেশি মানুষ ভারতের পক্ষে রায় দেয়। উপসংহার: গণভোটে ঐতিহাসিক রায়ের ভিত্তিতে 1948 সালের ফেব্রুয়ারি মাসেই জুনাগড় আনুষ্ঠানিকভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়। দেখো, শেষ প্রশ্ন 4 নম্বরের, কাশ্মীর সমস্যা সৃষ্টির কারণ কী ছিল এবং এটি কীভাবে সাময়িকভাবে মিটেছিল? স্বাধীন ভারতের উত্তর সীমান্ত রাজ্য কাশ্মীরের ভারতভুক্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা ইতিহাসে কাশ্মীর সমস্যা নামে পরিচিত। রাজার নিরপেক্ষ নীতি: কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলেন মুসলিম, কিন্তু সেখানকার রাজা হরি সিং ছিলেন হিন্দু। স্বাধীনতার সময় তিনি ভারত বা পাকিস্তান কোনো দেশেই যোগ না দিয়ে স্বাধীন থাকার নীতি গ্রহণ করেন। পাকিস্তানি অনুপ্রবেশ ও আক্রমণ: কাশ্মীরের এই নিরপেক্ষতার সুযোগ নিয়ে 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তানের মদতপুষ্ট আফ্রিদি উপজাতির একদল অনগ্রসর উপজাতি এবং পাকিস্তানি সেনা কাশ্মীর আক্রমণ করে এবং রাজধানী শ্রীনগরের দিকে এগোতে থাকে। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টটা, ভারতভুক্তির দলিলের স্বাক্ষর। ভালো করে এই পয়েন্টটা তোমরা লক্ষ্য করো। এই অতর্কিত আক্রমণে নিরুপায় হয়ে রাজা হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য চান। ভারত সরকার স্পষ্ট জানায় যে ভারতভুক্তির দলিল স্বাক্ষর না করলে সেনা পাঠানো সম্ভব নয়। পরিস্থিতি বিবেচনা করে 1947 সালে 26 অক্টোবর রাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশনে স্বাক্ষর করেন। ভারতীয় সেনার প্রতিরোধ: চুক্তি স্বাক্ষরের পরেই ভারতীয় সেনা বিমান বাহিনী কাশ্মীরে পৌঁছায় এবং অনুপ্রবেশকারীদের হটিয়ে দেয়। তবে কাশ্মীরের 1/3 অঞ্চল পাকিস্তানের দখলেই থেকে যায়, যা বর্তমানে আজাদ কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত। উপসংহার: জওহরলাল নেহরু এই বিষয়টি রাষ্ট্রপুঞ্জে নিয়ে গেলে সেখানে যুদ্ধবিরতি ঘোষিত হয় এবং সমস্যাটি স্থায়ী রূপ নেয়। ভারতের সংবিধানের 370 ধারার মাধ্যমে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে সাময়িকভাবে বিষয়টি মেটানো হয়েছিল। তবে এখানে বলে রাখি 2019 সালে এই 370 ধারাটি অবশ্যই এখন আর নেই, এটি বিলোপ করা হয়। দেখো, শেষ প্রশ্ন, দেশভাগের পর উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল? 1947 সালে দেশভাগের পর পাঞ্জাব ও বাংলা সীমান্তে লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে হিন্দু, ভারতে চলে আসে। এই বিপুল সংখ্যক মানুষের পুনর্বাসন ও খাবারের ব্যবস্থা করা স্বাধীন ভারত সরকারের কাছে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুনর্বাসন মন্ত্রক গঠন: উদ্বাস্তু সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য ভারত সরকার 1947 সালে পৃথক পুনর্বাসন মন্ত্রক গঠন করে। ত্রাণ শিবির স্থাপন: সীমান্ত পেরিয়ে আসা মানুষদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য সরকার বিভিন্ন জায়গায় বিশাল বিশাল ত্রাণ শিবির বা রিফিউজি ক্যাম্প গড়ে তোলে এবং সেখানে বিনামূল্যে খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্থায়ী পুনর্বাসন জমি বন্টন:
উদ্বাস্তুদের স্থায়ী বাসস্থানের জন্য সরকার পরিত্যক্ত জমি বা বাড়ি তাদের প্রদান করে এবং পাঞ্জাবের উদ্বাস্তুদের জন্য দিল্লির আশেপাশে নতুন কলোনি তৈরি করা হয়। অন্যদিকে বাংলার উদ্বাস্তুদের জন্য দণ্ডকারণ্য পরিকল্পনা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। ঋণ ও কর্মসংস্থান, উদ্বাস্তুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য সরকার ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ এবং বাড়ি তৈরির জন্য সহজ শর্তে ঋণ ও অনুদান দেওয়া শুরু করে। উপসংহার: সরকারি এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের সংখ্যা এত বেশি এবং দীর্ঘস্থায়ী ছিল যে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও সমাজ দীর্ঘ সময় ধরে এই সমস্যার সম্মুখীন হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসের এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই লাইক ও কমেন্ট করো, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।